নমস্কার, দেখছেন দেশের কথা দশের কথার সঙ্গে রয়েছে আমি সমাদ্রিতা। আজ দেশের কথা দশের কথার শুরুতেই রাজ কুন্দ্রার খবরে নজর রাখবো। নিষিদ্ধ ছবি বিক্রির টাকায় চলতো বেটিং চক্র। তদন্তে মুম্বাই পুলিশের দাবি, সন্দেহ সত্যি হলে রাজ কুন্দ্রার এই কারবার বহু পুরনো। বেটিং চক্র যোগ থেকে বিদেশে টাকা লেনদেনে প্রয়োজন আরও জিজ্ঞাসাবাদ। তাই পুলিশের আবেদনে রাজ কুন্দ্রার পুলিশি হেফাজতের মেয়াদ বাড়ল 27শে জুলাই পর্যন্ত। হেফাজতে পেতেই কুন্দ্রাকে সঙ্গী করে শুক্রবার তার ও শিল্পার বাড়িতে তল্লাশি চালায় মুম্বাই পুলিশ। 27শে জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতেই থাকতে হচ্ছে রাজ কুন্দ্রা ও রায়ান থর্পকে। আদালতে মুম্বাই পুলিশের দাবি, কুন্দ্রা নিষিদ্ধ ছবি যোগে বেশ কিছু তথ্য পাওয়া গেছে, যার জন্য জিজ্ঞাসাবাদ প্রয়োজন। নিষিদ্ধ ছবি বিক্রির টাকার সঙ্গে যোগ থাকতে পারে বেটিং চক্রেরও, সে বিষয়ে আরও তথ্যের প্রয়োজন। আদালতে পুলিশের দাবি, রায়ান থপের ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে, 48 টেট্রাবাইট তথ্য উদ্ধার করা হয়েছে। রাজ কুন্দ্রার কোম্পানি ভিয়ানের অ্যাকাউন্টের তথ্য উদ্ধার করা হয়েছে। প্রতি মাসে 4000 থেকে 10,000 পাউন্ড টাকার লেনদেন। কুন্দ্রা গ্রেফতার হওয়ার পরদিনই কিছু তথ্য মুছে ফেলা হয়েছে। নিষিদ্ধ ছবি উদ্ধার করা হয়েছে। সন্দেহ, নিষিদ্ধ ছবি বিক্রির টাকা বেটিংয়ে লাগানো হয়েছে। কেনরিনের পার্টনার ছিলেন রাজ কুন্দ্রা। হটশট বন্ধ হওয়ার আশঙ্কায় কুন্দ্রার প্ল্যান বি। বলি ফেম নামে আরও একটা অ্যাপের পরিকল্পনা। কুন্দ্রা ইয়েস ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিদেশে লেনদেন। ইউনাইটেড ব্যাংক অফ আফ্রিকার সঙ্গে বড় অ্যামাউন্টের লেনদেন। নিষিদ্ধ ছবিকাণ্ডে জাল ছড়িয়েছে বহুদূর। বিদেশ থেকে বেটিং চক্র। পুলিশের দাবি, কুন্দ্রার ভূমিকা খতিয়ে দেখতে সময় লাগবে। ক্রাইম ব্রাঞ্চের আরও দাবি, বিভিন্ন অভিনেতাদের ইচ্ছার বিরুদ্ধে নগ্ন দৃশ্যে অভিনয়ে জোর দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে। সেই সব অভিযোগও খতিয়ে দেখা প্রয়োজন। তাই জিজ্ঞাসাবাদের প্রয়োজনে কুন্দ্রার হেফাজতের আবেদন জানানো হয়। মুম্বাই পুলিশ কমিশনারের আবেদন শোনার পর আদালত 27 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন। রিপাবলিক বাংলা। লাগাতার বৃষ্টির জেরে মর্মান্তিক বিপর্যয় ঘটল মহারাষ্ট্রে। রায়গড়ে ধস নেমে একসঙ্গে মৃত্যু হলো কমপক্ষে 36 জনের। ধসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর। এখনো পর্যন্ত নিখোঁজ কমপক্ষে 32 জন। তাদের খোঁজে হেলিকপ্টার নামিয়ে তল্লাশির নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র সরকার। টানা 24 ঘন্টা মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় টানা বৃষ্টি। জলমগ্ন অবস্থায় রয়েছে বাণিজ্য নগরী মুম্বাই। ভারী বৃষ্টির জেরে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে। বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে রায়গড়, রত্নগিরি, কোলাপুর সহ একাধিক জেলায়। মারাত্মকভাবে বিপর্যয়ের শিকার হয়েছে রায়গড় এলাকার বিভিন্ন জায়গায় ধস নেমেছে। বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। প্রশাসন সূত্রে খবর, ভারী বৃষ্টিতে মর্মান্তিক বিপর্যয়। মুম্বাই থেকে 70 কিলোমিটার দূরে রায়গড় এলাকায় ভয়াবহ ধস। রায়গড় জেলার কোঙ্কনে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের, আরও কয়েকজন নিখোঁজ। ধসের মধ্যে আটকে থাকার আশঙ্কা। টানা বৃষ্টির জেরে মাটি আলগা হওয়ায় ওই এলাকায় ধস। নিখোঁজের তল্লাশিতে হেলিকপ্টার নামিয়েছে মহারাষ্ট্র সরকার। উদ্ধার কাজে নেমেছে নৌবাহিনী ও উপকূল রক্ষা বাহিনী। এছাড়াও উদ্ধার কাজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দলও। প্রশাসনের তরফে জানানো হয়েছে, মহারাষ্ট্রের উপকূলবর্তী এলাকার 50% জলের তলায়। গত 40 বছরে জুলাই মাসে এই পরিমাণ বৃষ্টি মহারাষ্ট্রে হয়নি বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বহু জায়গায় আটকে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। ভারী বৃষ্টির জেরে মুম্বাই গোয়া জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে বিপর্যয় মোকাবিলা বিভাগের সঙ্গে বৃহস্পতিবারই জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। রিপাবলিক বাংলা। সংসদে স্বাধিকার ভঙ্গের অভিযোগে বাদল অধিবেশন থেকে সাসপেন্ড রাজ্যসভা তৃণমূল সাংসদ শান্তনু সেন। পেগাসাস নিয়ে বিবৃতি দেওয়ার সময় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বিবৃতির সময় তার হাত থেকে কাগজ কেড়ে নেন শান্তনু। অধিবেশন চলাকালীন সাংসদের এই আচরণে নিন্দার ঝড় রাজনৈতিক মহলে। বাদল অধিবেশনের শুরু থেকে উত্তাল সংসদ। পেগাসাস, কৃষি আইন, ভ্যাকসিন নিয়ে বিরোধীদের হইহট্টগোলে প্রতিদিনই দফায় দফায় মুলতবি হচ্ছে সংসদের অধিবেশন। পেগাসাস নিয়ে সুর চড়াচ্ছে বিরোধীরা। বৃহস্পতিবার তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পেগাসাস নিয়ে বিবৃতি দিতে শুরু করলে তার কাছ থেকে কাগজ কেড়ে ছিঁড়ে দেন শান্তনু সেন। বিজেপি সাংসদ হরদীপ সিং পুরীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি।
have allowed the Honorable Minister for Parliamentary Affairs. Unfortunately, the proceedings of House hit a new low with the papers being snatched from the minister and torn into pieces and thrown into the air. Such actions are in a clear assault of our parliamentary democracy. तृणमूल कांग्रेस ने भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं पे जिस तरह का वायलेंस किया है बंगाल में, उसी कल्चर को आज पार्लियामेंट में लेके आ रहे हैं। সাংসদের এমন আচরণ কাম্য নয়। সংসদের স্বাধিকার ভঙ্গ হয়েছে বলে এই মর্মে নোটিশ আনে কেন্দ্রীয় সরকার। সরকারের পক্ষে সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ভি মুরলীধরন এই প্রস্তাব আনেন। রাজ্যসভায় চেয়ারপারসন ভেঙ্কাইয়া নাইডু সাংসদের সাসপেনশনের ঘোষণা করেন। और शांतनु सेन का इतिहास ही रहा है इस प्रकार घोटाला करना, गलत बोलना, गलत काम करना, और इनकी टीएमसी की कल्चर ही ऐसी, इससे इनको टीआरपी मिलता है। You have allowed the Honorable Minister for Parliamentary Affairs to move a motion suspending Mr. Dr. Shantanu Sen from the remaining part of the session. But the matter is not in the list of the business, number one. So we did not have any opportunity to react on that. Because whether the government is moving such motion, we are quite unaware of it. শান্তনু সেনের আচরণে নিন্দার ঝড় রাজনৈতিক মহলের একাংশের। অন্যদিকে বিরোধীরা বক্তব্য রাখলেই সাসপেন্ড করে বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা চলছে বলে অভিযোগ তৃণমূলের। রিপাবলিক বাংলা। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বাসঘাতক, পেগাসাস তদন্তে প্রয়োজন আইনি হস্তক্ষেপ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে সরব হলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। পেগাসাস কাণ্ডে কেন্দ্রযোগের কথা বারবার অস্বীকার করা হয়েছে নর্থ ব্লক থেকে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতির পর বিজেপি সরব হয়েছে ইস্যুর অভাবে পেগাসাসকে হাতিয়ার করছে বিরোধীরা। কিন্তু তাতে এতটুকু দমছে না কংগ্রেস। কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে পেগাসাস কাণ্ডে আইনি হস্তক্ষেপ দাবি করেন রাহুল গান্ধী। তার অভিযোগ, পেগাসাস সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ব্যবহার করা উচিত। মোদি শাহ দেশের বিরুদ্ধে ব্যবহার করেছেন, রাজনৈতিক কারণে ব্যবহার করেছেন, সুপ্রিম কোর্টের বিরুদ্ধে ব্যবহার করেছেন। পেগাসাস কাণ্ডে তদন্ত প্রয়োজন, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। রাহুল গান্ধীর অভিযোগ, এভাবে আড়ি পাতা আদতে জনগণের কণ্ঠরোধের সামিল, আদতে গোটা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টা। তাই আইনি পদক্ষেপের পক্ষেই সওয়াল রাহুল গান্ধীর। রিপাবলিক বাংলা। সোনিয়াতেই ভরসা রাখতে হচ্ছে কংগ্রেসকে। সূত্রের খবর, 2024 সাল পর্যন্ত অন্তর্বর্তীকালীন সভাপতি থাকছেন সোনিয়াই। কংগ্রেসের গ্রহণযোগ্য সর্বজনগ্রাহ্য নেতার অভাব মত রাজনৈতিক মহলের। দুবার রাহুল গান্ধীর উপর ভরসা করেই ডুবেছে জাতীয় কংগ্রেস। হাত বদল করে সোনিয়াকে অন্তর্বর্তীকালীন সভাপতি করে কোন্দল রক্ষা করতে হয়েছিল। তারপরেও বিদ্রোহ কমেনি কংগ্রেসের অন্দরে। কংগ্রেসের খোল নলছে বদলাতে 23 জন বিক্ষুব্ধ নেতা চিঠি দিয়েছিলেন সোনিয়াকে। তাদের কয়েকজনকে সম্প্রতি সংসদের কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন সোনিয়া গান্ধী। সামনেই 24-এর লোকসভা নির্বাচন। বেশ কিছু রাজ্যের দলের অবস্থা মোটেও ভালো নয়। তার মধ্যে রাজস্থান, দিল্লি রয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে আইএসএফের সঙ্গে জোট করে শূন্যতে পৌঁছেছে শতাব্দী প্রাচীন দল। এই পরিস্থিতিতে জল্পনা ছিলই, তাতেই পড়তে চলেছে শিলমোহর। সূত্রের খবর, কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি থাকছেন সোনিয়া গান্ধী। 2024 সালে লোকসভা ভোট পর্যন্ত দায়িত্বে বহাল সোনিয়া। সোনিয়াকে সহযোগিতায় থাকবেন 4 জন কার্যকরী সভাপতি। রাজনৈতিক মহলের মতে বিজেপি বিরোধিতায় সর্বভারতীয় ক্ষেত্রে কংগ্রেসকে নেতৃত্ব দেওয়ার মতো সর্বজন গ্রাহ্য নেতার অভাব। দলে প্রবীণ নেতা থাকলেও দলের মধ্যেই কোন্দল রয়েছে। এই পরিস্থিতিতে সোনিয়াই একমাত্র বিকল্প। বয়স 74-এর ঘরে। শারীরিক পরিস্থিতির জন্য তিনি প্রথমে গড় রাজি হলেও অগত্যা রয়ে যাচ্ছেন সভাপতি পদেই। তবে 24-এর নির্বাচনের আগে কংগ্রেসের অন্যতম বড় চ্যালেঞ্জ উত্তরপ্রদেশ ও পাঞ্জাব। রিপাবলিক বাংলা। লক্ষ্য 2024, ফের দিল্লির রাজনীতিতে তৎপরতা বাড়াচ্ছে তৃণমূল। শুরু হয়েছে সর্বভারতীয় ক্ষেত্রে ঘর গোছানোর পালা। দিল্লি সফরের আগে দলের নতুন দায়িত্বে মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপি বিরোধিতায় ফ্রন্ট গঠনের ইঙ্গিত দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে সম্ভবত 26শে জুলাই দিল্লি যাচ্ছেন মমতা। ফ্রন্টের সলতে পাকাতে কথা বলবেন দেশের বিরোধী নেতাদের সঙ্গে। তাই দিল্লির দরজাকে আরও প্রসারিত করতে নতুন দায়িত্ব এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁধে। 2024-এর লক্ষ্যে নতুন দায়িত্ব পেলেন মমতা। সর্বভারতীয় সভাপতির পাশাপাশি তৃণমূলের সংসদীয় কমিটির চেয়ারপারসন। নতুন দায়িত্ব দেওয়া হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে। ঘোষণা করলেন ডেরেক ওব্রায়েন ও সুখেন্দু শেখর রায়।
শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সভানেত্রী রয়েছেন। একইভাবে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যে সংসদীয় কমিটি, সেই সংসদীয় কমিটির চেয়ারপারসনের দায়িত্ব তার হাতে অর্পণ করা হলো। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার রাজনীতি থেকে দিল্লির রাজনীতিতে পা রাখার পদক্ষেপ নতুন নয়। 2014-2019-এর পর 24-এও দিল্লি দখলের চেষ্টায় মমতা ব্যানার্জির সমর্থনে তৃণমূল অনেক আগে থেকেই #বাঙালি প্রধানমন্ত্রী প্রচার শুরু করেছে টুইটারে। যদিও 21-এর ভোটের পর বিজেপি বিরোধিতায় তৃণমূল এখন অনেক বেশি অক্সিজেন নিয়ে ঝাঁপাচ্ছে বলে মত রাজনৈতিক মহলের। মমতার নতুন দায়িত্ব নিয়ে কটাক্ষ বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের। মমতা ব্যানার্জি থাকলে দল আছেন, না হলে মমতা ব্যানার্জিকে বাদ দিলে সেই দলের কোনো রাজনৈতিক অস্তিত্ব নেই। সুতরাং তিনি সর্বব্যাপী, তিনি সর্বত্রবান। দিল্লিতে তৎপরতা বাড়াচ্ছে তৃণমূল, কিন্তু রাজনৈতিক মহলের প্রশ্ন, মমতা কতটা পাশে পাবেন কংগ্রেস, বাম ও অন্যান্য বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলিকে? তবে একা মমতাই নন, দিল্লিতে তৃণমূলের হয়ে ফ্রন্টের সলতে পাকাতে শুরু করেছেন প্রশান্ত কিশোরও। রিপাবলিক বাংলা। ভোট পরবর্তী হিংসা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্যের বিরোধী দলনেতার সাক্ষাৎ। শুভেন্দুর দিল্লির তৎপরতাকে আমল দিতে নারাজ তৃণমূল, উল্টে পেগাসাস নিয়ে শুভেন্দুকে খোঁচা কুণাল ঘোষের। ভোটের পর রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বেশ কয়েকবার স্বরাষ্ট্রমন্ত্রীর দরবারে রাজ্যের বিরোধী দলনেতা। শাসক দলের বিরোধিতায় বিজেপির মূল হাতিয়ার ভোট পরবর্তী হিংসা। NHRC রিপোর্টকে সামনে রেখে জোর তৎপরতা বিজেপির। এদিন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, पोस्ट पोल वायलेंस अभी भी जारी है, यह हमारा कंसर्न है। मैं नेता प्रतिपक्ष के नाते ऑनरेबल होम मिनिस्टर के साथ मुलाकात किया, उसका हालत का जो अपडेट है वो बताया उनको, वो भी देख रहा है। শুভেন্দু স্বরাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎ প্রসঙ্গে কটাক্ষ রাজ্যের মন্ত্রী তাপস রায়ের। এই দিল্লিতে গিয়ে বারবার এই নালিশ বা বাধ্য করানো, আর দিল্লি ওখান থেকে এদের উৎসাহ দিয়ে যা খুশি বলাচ্ছে এবং করাচ্ছে, এগুলোকে বাংলার মানুষ মোটেই ভালো চোখে দেখছে না। অন্যদিকে পেগাসাস কাণ্ডকে হাতিয়ার করে শুভেন্দু শাহ সাক্ষাৎকে নিয়ে ব্যঙ্গাত্মক টুইট কুণাল ঘোষের। টুইটে কুণাল ঘোষ লিখেছেন, অমিত শাহের কাছে বিরোধী দলনেতা যাই বলুক, আদি বিজেপির এক নেতা তাকে বলেছেন শুভেন্দুকে ধমকাতে দিল্লি ডেকেছিল। অন্যের কল রেকর্ডিং রেখেছে বলে দাবি শুভেন্দুর। তাতে ক্ষুব্ধ দিল্লি সতর্ক করেছে শুভেন্দুকে, তাকে মেপে কথা বলতে বলেছে। তিনি কি দিলীপ ঘোষকে জানিয়ে দিল্লি গিয়েছিলেন? রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের তালিকা নেহাত ছোট নয়। রাজ্যপাল থেকে শুরু করে রাজ্যের বিরোধী দলনেতা, এমনকি সম্প্রতি দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও বার কয়েক দেখা করেছেন। কিন্তু রাজ্যে ভোট পরবর্তী হিংসায় বিরাম নেই বলে দাবি শুভেন্দু অধিকারীর। রিপাবলিক বাংলা। বড় হওয়ার প্রতি পদে যাদের ছায়া অনিবার্য, কোভিড শৈশবেই সেই ছায়া কেড়ে নিল 15 লাখেরও বেশি শিশুর মাথা থেকে। কি করে ভবিষ্যতের লড়াই লড়বে এই শিশুরা? ল্যান্সেটের রিপোর্টে বাড়ছে চিন্তা। হবে রিপাবলিক বাংলা। শুরু হলো অলিম্পিক মিশন টোকিও, এবং অনিশ্চয়তা ছিল টোকিও অলিম্পিক আদৌ শুরু হবে কিনা, এবং সেই সব অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে টোকিও অলিম্পিক শুরু হলো। মার্চ 1-এ অংশগ্রহণ করলেন হকি দলের অধিনায়ক এবং বক্সার মেরি কম। আতশবাজির রোশনাইয়ে অনিশ্চয়তার কালো মেঘ কাটিয়ে অবশেষে শুরু হলো টোকিও অলিম্পিক। করোনায় যারা প্রাণ হারিয়েছেন, নীরবতা পালনের মাধ্যমে তাঁদের স্মরণ করে শুরু হলো দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ। করোনার কারণে দর্শক শূন্য স্টেডিয়ামে হলো উদ্বোধনী অনুষ্ঠান। সমস্ত জাঁকজমক ছিল কেবল আতশবাজির খেলায়। মার্চ 1-এ অংশগ্রহণ করলেন 20 জন ভারতীয় অ্যাথলিট। পতাকা হাতে 20 জনকে নেতৃত্ব দিলেন মেরি কম ও মনপ্রীত সিং। শুক্রবার সকালেই অলিম্পিকের লড়াই শুরু করে দিয়েছিলেন ভারতীয় তীরন্দাজরা। তবে দিনটা ভালো হলো না বিশ্বের 1 নম্বর মহিলা তীরন্দাজ দীপিকা। তিনি দিন শেষ করলেন 9ম স্থানে। অতনু দাস তার ব্যক্তিগত ইভেন্ট শেষ করলেন 35 নম্বর স্থানে। তবে ভালো খবর এলো বক্সিংয়ে। ভারতীয় মহিলা বক্সার লভনীলা প্রথম ম্যাচে বাই পেয়ে চলে গেলেন প্রি কোয়ার্টার ফাইনালে।
শনিবার লড়াইয়ে নামছেন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় সাই প্রনীত। ভারতীয় হকি দল তাদের প্রথম ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ভারতীয় শুটাররাও তাদের পদক অভিযান শুরু করবেন শনিবার। ভারতীয় অ্যাথলিটদের শুভেচ্ছা জানালেন দেশের ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর। Let me request most of the Indians to wake up early and watch the Indian players, Indian athletes participating tomorrow and cheer for India. For the next 16 days, we have to wake up early and watch the games and cheer the Indian athletes. শুরু হলো অলিম্পিক, গোটা টোকিও জুড়ে শুরু হলো প্রতিবাদ। করোনা এখনো বেলাগাম, তার মধ্যে এত বড় প্রতিযোগিতা, সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কায় প্রতিবাদে স্টেডিয়ামের সামনে ভিড় জমালেন বহু মানুষ। ওদিকে গেমস ভিলেজেও শুভারম্ভের দিন করোনার সংক্রমণ সেঞ্চুরি পার করলো। এখন প্রশ্ন, শুরু তো হলো, তবে শেষ হবে কি? রিপাবলিক বাংলা।